শ্রীচরণ কমলেশু। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করার জন্য তোমার মায়ের একান্ত জিদ ছিল। নইলে এত কষ্ট করে আমাদের সে গাঁয়ে তোমরা যাবে কেন? আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সে কথা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই। যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকা খেয়ে তার কপাল ভাঙবেই। কিন্তু কি করব বলো? তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। এখন ফিরিয়ে দিই কাকে? আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতুম। সে চাইপাশ যাই হোক না কেন, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি। সেখানেই আমার মুক্তি, সেখানেই আমি। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাবার ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনের যা কিছু বড়, যা কিছু সত্য সমস্ত এনে দিত। তখন মেজে বউ থেকে একেবারে মা হয়ে বসত। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের। মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না। আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়লুম। জীবন এমনি করেই করাতে করাতে শেষ পর্যন্ত কেটে যেত। আজ তোমাকে এই চিঠি লেখার দরকারই হতো না, কিন্তু বাতাসের সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অসত্য গাছের অঙ্কুর বের করে। শেষকালে সেইটুকু থেকে ইট কাঠির বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল। তারপর থেকে ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পর আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, সেদিন তোমরা ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব, কি করব বলো? দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্যেই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে সে আশ্রয় নেয়া সে বড় অপমান। দায়ে পড়ে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি একপাশে ঠেলে রাখা যায়? আমার বড় যা এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবার সাহস পেলেন না। তিনি পতিব্রতা। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম। বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না। পৃথিবীর মধ্যে সবচেয়ে অকিঞ্চিতকর জিনিসকে আশ্রয় দেওয়া সবচেয়ে কঠিন কাজ। কাজেই আমার কাজটা সহজ হলো না। বিন্দুকে বিদায় করতে না পেরে অবশেষে তোমরা তার বিয়ে ঠিক করলে। বিন্দু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি তাকে অনেক বুঝিয়ে বললাম, বিন্দু তুই ভয় করিস নে, শুনেছি তোর বর ভালো। বিন্দুর জন্য সংসারে অনেক লড়াই করেছি, কিন্তু বিবাহ বন্ধ হোক এ কথা বলার সাহস আমার হলো না। কিসের জোরেই বা বলবো? আমি যদি মারা যাই তো ওর কি দশা হবে? যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে, দিদি আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে? আমি বললুম, না বিন্দি,
তোর যেমন দশাই হোক না কেন, আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। সেদিন সকালে কয়লা রাখার ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখেই পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলে। আমি বললুম, এমন ফাঁকির বিয়েই নয়। বিন্দু, তুই যেমন ছিলিস তেমনি আমার কাছেই থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা বললে বিন্দু মিথ্যে কথা বলছে। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাইরে গিয়ে ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছে এ বাড়িতে সে যদি থাকে তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে। মাঝখানে পালিয়ে সে বিন্দু আপন দুঃখ আরও বাড়ালে। কিন্তু আমি যে তাকে কথা দিয়েছিলাম শেষ পর্যন্ত তাকে ত্যাগ করব না। সেদিন দেখি তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থে যাবে বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি তোমাদের বললুম আমিও যাব, তোমরা আপত্তি করলে না। আমার ছোট ভাই শরৎ কলকাতার কলেজে পড়ত। বুধবার আমার যাবার দিন। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করে হোক বিন্দুকে বুধবার পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতে হবে। সে বলল, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব, ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে। সেই দিনই সন্ধ্যায় শরৎ এসে বলল, কাল রাত্রিরে কাপড়ে আগুন দিয়ে বিন্দু আত্মহত্যা করে মরেছে। যাক, শান্তি হলো। দেশ শুদ্ধ লোক চটে উঠল, বলল মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে এ সমস্ত নাটক করা, তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়েই হয় কেন, আর বাঙালি বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন? সেটাও তো ভেবে দেখা উচিত। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি, ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেনি। মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুঁড়তুতো ভাইয়ের বোন নয়, অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বাণ বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করল, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতু সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাকতিক না কেন, এক মুহূর্তের জন্যে কেন আমি অন্দরমহলটার এইটুকু মাত্র চৌকাট পেরোতে পারিনি? কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। তোমাদের গলিকে আর আমি ভয় করিনি। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা আমি তোমাদের সঙ্গে করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে যা হবার হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমিও বাঁচলুম। তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন মৃণাল।